নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি, এটি এমন এক গ্রামের গল্প যেখানে একটা দেবীর ঘর ভেঙে ফেলা হয়েছিল, যেখানে বানানো হয়েছিল একটি কারখানা, আর তারপরই একে একে ঘুমের ভেতরে মানুষ মারা যেতে শুরু করে। এই ঘটনায় আছে লোভ, প্রতারণা আর এক এমন দেবী যিনি নীরব কিন্তু খুবই ভয়ঙ্করী। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। 2002 সাল, নদিয়া জেলার ভেতরের দিকে সীমান্তবর্তী একটা গ্রাম আছে। কিছু কারণবশত গ্রামের নামটি এখানে বলা হচ্ছে না। গ্রামে একটা অদ্ভুত সুনাম আছে। এখানে মানুষ ঘুমের মধ্যেই মারা যায়। কোনো চিৎকার নেই, কোনো লড়াই নেই, শুধু ঘুম থেকে আর ওঠে না। ডক্টররা বলে স্লিপ প্যারালাইসিস অথবা হার্টটা ফেলিউর হয়ে গেছে, কিন্তু গ্রামের লোকেরা জানে সব মৃত্যু সবসময় একই রকম হয় না। অনুপ সাহা, বয়স মাত্র 29, প্রাইভেট টিউশন করে। শহর থেকে গ্রামে এসেছে দাদুর বাড়িতে থাকতে। প্রথম রাতেই রাত 2টো নাগাদ অনুপের ঘুমটা ভেঙে যায়। হঠাৎই মনে হয় পাশের ঘরে কেউ হাঁটছে। অনুপ দরজা খুলে দেখে ঘরটা পুরোটাই ফাঁকা, সবাই ঘুমোচ্ছে, কিন্তু দাদুর ঘরের দরজাটা খোলা। ভেতরে দাদু বসে আছে, চোখটা খোলা, একদমই নড়ছে না। হঠাৎই দাদু ফিসফিস করে বলে ওঠে, ওরা ওরা এসে গেছে, চোখটা বন্ধ কর। অনুপ ঘাবড়ে যায়, হয়তো দাদু ঘুমের মধ্যে কিছু বলছে। অনুপ শুতে চলে যায়। হঠাৎই সকালে শুনতে পায় দাদু মারা গেছে। ঘুমের মধ্যেই অনুপ অবাক হয়ে তাকিয়ে থাকে। কাল রাতেই তো দাদু কথা বলল। ডক্টররা বলে স্বাভাবিক মৃত্যু, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে একটা অদ্ভুত লাইন, মৃত্যুর সময় চোখটা সম্পূর্ণ খোলা ছিল। সেদিন রাতে দাদুর সব ক্রিয়া করার পর অনুপ আর ঘুমাতে পারছিল না। রাত 3টে তার বুকের উপর একটা চাপ অনুভব হয়, হাত পাটা নড়ছে না। ঠিক তখনই বালিশের পাশ থেকে একটা গলা শোনা যায়, চোখ খুলিস না, খুললেই দেখবি আমরা কতজন আছি। অনুপ চোখটা বন্ধ করেই রাখে, কাঁদতে থাকে। তারপর হঠাৎই চাপটা সরে যায়। পরের দিন সকালে সকলের কথায় কথায় অনুপ জানতে পারে এই গ্রামে গত 12 বছরে 17 জন মানুষ ঠিক একইভাবে মারা গেছে, ঠিক অনুপের দাদুর মতো। সবাই শেষ রাতে একই কথাই বলেছিল, ওরা আমাকে নিতে এসেছে। দাদুর মৃত্যুর পর অনুপ আর শহরে ফেরেনি, কারণ একটা জিনিস তার মাথায় ঘুরছিল। দাদু মারা যাওয়ার আগে আমাকে বলেছিল ওরা আসছে, মানে দাদু কাদের কথা বলছিল। গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা হলো বিনতি মাসি, বয়স তার 75। কেউ জানে না সে কবে থেকে আছে এই গ্রামে। অনুপ একদিন সাহস করে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুমা, সবাই ঘুমের মধ্যে মারা যায় কেন এভাবে? বিনতি মাসি চুপ করে থাকে, তারপর বলে, মরে না, ওদের ডেকে নেওয়া হয়। অনুপ ঢোক গিলে ফেলে, কারাটাকে? যাদের যাদের শরীর নেই কিন্তু সংখ্যা আছে। এই গ্রামে এই গ্রামে এক সময় একটা রেশম কারখানা ছিল। রাতে মজুরদের দিয়ে কাজ করানো হতো। এক রাতে কারখানার ভেতরে আগুন লেগে যায়, 24 জন মানুষ ভেতরেই পুড়ে মারা যায়, কিন্তু কেউই কোনো চিৎকার শোনেনি। পরের দিন সকালে সকলের পোড়া লাশ পাওয়া যায়। তোর দাদুও তো ওখানেই হিসাব নিকেশের কাজ করতো, কিন্তু যেদিন আগুন লাগে তোর দাদু ছুটিতে ছিল। অনুপের তো এসব শুনে কপালে ঘাম জমে। সেই রাতেই অনুপ আবার শুয়ে পড়ে। রাত আনুমানিক 3:17। হঠাৎই ঘরের তাপমাত্রাটা কমে যায়। কানের কাছে হঠাৎই একাধিক ফিসফিস শব্দ ভেসে আসে। কেউ বলে, এই ঘরে তো একজন কম আছে। হঠাৎই মেঝেতে ছায়া পড়ে। একটা না, দুটো না, একাধিক ছায়া। সবাই দাঁড়িয়ে, কারো মুখ নেই। অনুপ বুঝতে পারে সবাই তাকিয়ে আছে অনুপের দিকে। অনুপ চোখটা খুলতে চায়, কিন্তু ঠিক তখনই দাদুর গলাও কানে কানে ভেসে আসে, চোখ খুলিস না, খুললে তুইও হিসাব হয়ে যাবি। অনুপ চোখ বন্ধ করে কাঁদতে থাকে। সে বেঁচে যায়, কিন্তু সকালবেলা খবর আসে পাশের বাড়ির মাধব কাকা আর ওঠে না। অনুপ খেয়াল করে যারা মারা যাচ্ছে তারা সবাই রেশম কারখানা শ্রমিকদের বংশধর। কেউ ছেলে, কেউ নাতি, আবার কেউ ভাই। একটা পরিবারের মধ্যে একজন করেই। সবাই ঘুমের মধ্যেই। অনুপ খোঁজ করতে করতে পৌঁছায় গ্রামের সবচেয়ে পুরনো লোক বশির আলী মোল্লার কাছে। 82 বছর তার বয়স। ওই কারখানায় আগুন লাগার সময় সে ছিল ওই কারখানার পাহারাদার। বশির প্রথমে কথা বলতে চায় না, শেষে বলে রেশম কারখানাটি বানানোর আগেও ওই জায়গাটি খালি ছিল না। গ্রামের সকলেই জানতো ওখানে একটা দেবীর মন্দির আছে, খুব বড় নয় কিন্তু বহু পুরনো।
মাটির ভেতরে গেঁথে থাকা একটা শক্তি। দেবীর নাম এখন কেউই উচ্চারণ করে না, লোকেরা শুধু বলতো মা। কারখানা বানানোর আগে গ্রামের লোকজনকে ডাকা হয়। মালিক নিজে এসে বলে, মা তো সবার, এখানে শিল্প হবে, তারপর নতুন মন্দির বানানো হবে, আগের থেকেও অনেক বড়, অনেক পাকা, নিয়মিত পুজো হবে। লোকেরা বিশ্বাস করে। রাতে অন্ধকারে মন্দিরটি ভাঙা হয়, মূর্তিটি তুলে নিয়ে যাওয়া হয়। কোথায় রাখা সেটা কেউই জানে না, শুধু একটা কথাই বলা হয়, মূর্তি সরানো হয়েছে, পরে নতুন মন্দির হবে। কিন্তু নতুন মন্দির আর হয় না। কারখানা চালু হওয়ার পর রাতের বেলা রেশমের আড়ালে কালোবাজারি শুরু হয়। চোরাই জিনিসপত্র, নানা রকম পশুর হাড়, মানুষের চুল আর নিষিদ্ধ সব জিনিস, সবই ওই জমিতে। দেবীর জায়গায় এসব পাপের ব্যবসা চলতে শুরু করে। কিছুদিনের মধ্যেই হঠাৎই কারখানায় আগুন লেগে যায়। আগুনটি কোনো দুর্ঘটনা না, আগুনের রাতে কোনো বাতাসও ছিল না, শর্ট সার্কিটও ছিল না। হঠাৎ করেই পুরো কারখানাটা ভেতর থেকে জ্বলে ওঠে। অনুপ তখনই বুঝে যায় তার দাদু কারখানার হিসাব রাখতো, সে আগুন থেকে বেঁচে ফিরেছিল, এখন তার পরিবারের পালা। সেই রাতেই অনুপ আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। একটা খালি মন্দির, ভাঙা, কোনো মূর্তি নেই, কিন্তু মাটির ওপর কালো ছাই দিয়ে লেখা, আমার জায়গা আমায় ফেরত দে। হঠাৎই অনুপের ঘুমটা ভেঙে যায়। তৎক্ষণাৎ বিছানার নিচে একটা কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। অনুপ ঘাবড়ে গিয়ে ঘাটটা ঘোরায়, ঘাটটা কাত করে বিছানার পাশে তাকায়। হঠাৎই বিছানার তলা থেকে দুটো কালচে পোড়া হাত বেরিয়ে আসে। দগদগে পোড়া রক্তমাংসে গলিত দুটি হাত, আঙুল দিয়ে হাতটি স্পষ্ট অনুপের নাম লেখে মাটিতে। তারপর হঠাৎই মিলিয়ে যায়। এইসব দেখার পর অনুপ ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল, অনুপ হঠাৎই সারা বাড়ি তল্লাশি শুরু করে। অনুপ খোঁজ করতে গিয়ে পায় একটা দাদুর পুরনো খাতা। হিসেবের খাতার শেষ পাতায় অন্যরকম লেখা। সেখানে লেখা ছিল, দেবী মূর্তি রাখা আছে পুরনো একটা নীলকুঠির নিচে, কেউ যাবে না। নীলকুঠি গ্রামের বাইরে পরিত্যক্ত ব্রিটিশ আমলের গুদাম ঘর। অনুপ বিনতি মাসিকে সব বলে। অনুপ আর বিনতি মাসি আর এক মুহূর্ত দেরি না করে ওখানে সেদিনই যায়। ভেতরে ঢুকতেই হঠাৎই বাতাসটা বন্ধ, শব্দটা চাপা, দেওয়ালে হাত দিলে কাদা নয়, ছাই লাগে। একদমই ভেতরের ঘরে মেঝের মাঝখানে একটা লোহার দরজা। দরজাটা খুলতেই নিচে সোজা একটা সিঁড়ি চলে গেছে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে একটা গন্ধ আসে, অদ্ভুত সিঁদুর, পোড়া তেল আর পচা ফুলের গন্ধ। সিঁড়ির শেষে একটা ছোট্ট ঘর, মাঝখানে রাখা সেই দেবীর মূর্তিটি। ভাঙা নয়, কিন্তু চোখটা ঢাকা, কাপড়ে বাঁধা, মাটিতে শুকনো রক্তের দাগ। বিনতি মাসি কাঁপতে কাঁপতে বলে, মায়ের মূর্তি বেঁধে রাখা হলে দেবী ঘুমান না, তিনি ভেতরে ভেতরে জ্বলে। হঠাৎই ঘরের মেঝেটা কেঁপে ওঠে, মূর্তির পা থেকে ছাইটা ঝরে পড়ে। বিনতি মাসি বলে, আজকে আজকে চল, কাল সকালে সকলকে জানাতে হবে দেবীর কথা। সেদিন অনুপ আবার স্বপ্ন দেখে। দেবী এবার মুখ দেখান না, শুধু বলেন, আমার ঘর যেখানে ছিল সেখানেই যাই, আমার মন্দির ঠিক আগের জায়গায়। না হলে এবার আগুন নয়, এবার ঘুম বন্ধ হবে। হঠাৎ করে অনুপের স্বপ্নটা ভেঙে যায়। পরের দিন ভোরে লোকজন জড়ো হয়, চাষি, মজুর, বৃদ্ধ এবং কারখানার পুরনো কর্মী। মালিকের আত্মীয়রাও ছিল। বিনতি মাসি সামনে আসে, হাঁটতে কষ্ট হয় কিন্তু গলাটা পরিষ্কার। সে বলে, দেবী মা রাগ করেনি, আমরা মাকে সরিয়ে রেখেছিলাম। তারপর অনুপ তার দাদুর ওই খাতাটি বার করেন, নীলকুঠির কথাটি বলেন, মূর্তির কথা বলেন। সবাই চুপ। এক বৃদ্ধ বলে, আমি জানতাম, আমি ভয়ে কিছু বলিনি। আরেকজন বলে, কারখানার মালিক তো বলেছিল মন্দির হবে, কিন্তু মন্দির তো হয়নি। অনুপ স্পষ্ট বলে, মা আমাকে স্বপ্নে বলেছেন মূর্তি যেখানে ছিল সেখানেই আবার বসাতে হবে, ওই কারখানার জমিতেই মন্দির হবে। এক মুহূর্ত হঠাৎই নীরবতা, তারপর একটা কান্না আসে। কারখানায় মারা যাওয়া এক শ্রমিকের মা, আমার ছেলেকে তো আর ফিরে পাবো না, অন্তত মাকে ফিরে পাই, আমার মাকে ফেরত দিয়ে দাও। কারখানার মালিকের পরিবারের একজন হঠাৎই বলে বসে, এই জমি আমাদের, এসব ফালতু কথা থামা, এই জমি আমাদের কাছে কাগজ আছে। কিন্তু ঠিক তখনই লোকটি বুকে হাত চেপে মাটিতে পড়ে যায়। সবাই ধরাধরি করে, কিন্তু লোকটি মারা যায়। ডক্টর এসে বলে হার্ট অ্যাটাক হয়েছে। হঠাৎই সেই সময় একটা বাচ্চা চিৎকার করে বলে, মা হাঁটছে, ওই দেখো, ওখানে সবাই তাকাও, ওই দেখো মা হাঁটছে। সবাই হাঁটু গেড়ে ভয়ে বসে পড়ে, কিন্তু কেউ কিছুই দেখতে পায় না। গ্রাম একমত হয় কারখানার জমিতেই মন্দির হবে, পুরনো নকশায়, ঠিক আগের জায়গাতেই। গ্রামের সকল পুরুষরা খুঁটি, লণ্ঠন, গামছা, সিঁদুর সবকিছু জোগাড় করে। মহিলারা শাক, ফুল, প্রদীপ, ফল, মিষ্টি সবই আনেন। সবাই প্রস্তুত। অনুপ সে সময় একা দাঁড়িয়ে ছিল, কারখানার কালো দেয়ালের দিকে তাকিয়ে। হঠাৎই তার কানে
একটা ফিসফিস শব্দ ভেসে আসে। যদি কথা রাখো আমি সব ফিরিয়ে দেব, না হলে আমি তোমাকেই তুলে নেব। আর এই কথাটি শোনার পরেই অনুপ চোখটা বন্ধ করে, ঘাম ঝরে। অনুপ আর বিনতি মাসি আর 5 জন গ্রামবাসী সেই নীলকুঠির নিচে নামে। মূর্তির সামনে দাঁড়াতেই চোখের কাপড়টা নিজে থেকেই ঢিলে হয়ে যায়, সিঁদুর গড়িয়ে পড়ে। মূর্তি তোলার সঙ্গে সঙ্গে ঘরের বাতাসটা ভারী হয়ে আসে। মূর্তি নিয়ে যাওয়া হয় সেই কারখানার মাঝখানে, যেখানে আগে দেবীর মন্দির ছিল। সিমেন্ট মাখা হয়, মাটি খোঁড়া হয়, পুরনো পাথর, পোড়া শাক, শুকনো ফুল সবই উঠে আসে, যেন মাটি নিজেই বলছে এখানেই দেবীকে বসানো হবে। প্রদীপ জ্বলে, শাক বাজে, একটা অদ্ভুত শান্তি নেমে আসে। হঠাৎই চারিদিক থেকে একটা ভারী হাওয়া আসে। প্রথমবার সবার শরীরটা হালকা লাগে। বিনতি মাসি চোখ ভেজা গলায় বলে, মা, মা তার ঘরে ফিরেছেন। পরের দিন সকালবেলা সূর্য ওঠে। বহুদিন পরে ওই গ্রামে একসাথে অনেক পাখি ডাকে। আর এই ঘটনার পর ঘুমের মধ্যে কেউ আর চিৎকার করে না। কারখানার জায়গায় এখন ছোট্ট মন্দির আর শাঁখের আওয়াজ, আর দেবীর নিয়মিত পুজো হয়। কিন্তু অনুপ রাতের বেলা আবার স্বপ্ন দেখে। দেবী বলেন, আমি আমি ক্ষমা করেছি, কিন্তু আমি ভুলিনি এই মাটি আর কারো ব্যবসার নয়। যে আবার লোভ করবে তাকেই আমি নিয়ে যাব। আর এই ঘটনাটির পর থেকে কেউই ওরকম ঘুমের মধ্যে অস্বাভাবিকভাবে মারা যায়নি। এরপরে ওই গ্রামে সবকিছুই ঠিকঠাক ছিল। আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। এই গল্পটা শেষ হলেও ওই জমিটা এখনো আছে, আর রাত হলে সেখানে আজও কেউ একা হেঁটে যায় না। আপনাদের কি মনে হয়, লোভের জন্য দেবীর ঘর ভেঙে ফেলা কি কখনো ক্ষমা হয়, নাকি এমন কিছু জায়গা সবসময় থেকে যায় যেখানে মানুষ নয়, সেই জায়গারই নিয়ম চলে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি আজকের ঘটনাটি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমনই আরো ভয়ঙ্কর, ডার্ক, রিয়েল হরর স্টোরি বা নানা রকমের সত্যি ভৌতিক ঘটনা শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।